পালামৌ দ্বিতীয় প্রবন্ধ। সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব পেরেড বৃত্তান্ত, ব্যান্ডের বাদ্যযন্ত্র প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন। আমি তখন ভাবিতাম পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান। তখন জানিতাম না যে পালামৌ শহর নয়, একটি প্রকাণ্ড পরগনা মাত্র। শহর সে অঞ্চলেই নাই, নগর দূরে থাকুক। তথায় একখানি গণ্ড গ্রামও নাই, কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। পাহাড় ও জঙ্গল বলিলে কে কি অনুভব করেন বলিতে পারি না। যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন, আর যাহাদের গৃহপার্শ্বে শৃগাল শ্রান্তি সংবাহক ভাট ভেরান্ডার জঙ্গল আছে, তাহারা যে একথা সমগ্র অনুভব করিয়া লইবেন ইহার আর সন্দেহ নাই। কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিৎ উত্থাপন করা আবশ্যক হইয়াছে। সকলের অনুভব শক্তি তো সমান নহে। রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম, তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে। আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। ওই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব, এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল। কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম। পরের 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্তে পালকি হইতে অবতরণ করিলাম। তখন আর মেঘভ্রম হইল না। পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। তাহার পরে আরও 2-1 ক্রোশ অগ্রসর হইলে তামাভ্র আরণ্য চারিদিকে দেখা যাইতে লাগিল। কি পাহাড়, কি তলস্থ স্থান, সমুদয় যেন মেঘ দেহের ন্যায় কুঞ্চিত লোমরাজি দ্বারা সর্বত্র সমাচ্ছাদিত বোধ হইতে লাগিল। শেষ আরও কতদূর গেলে বন স্পষ্ট দেখা গেল। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও আর ছেদ নেই। কোথাও কর্ষিত ক্ষেত্র নাই, গ্রাম নাই, নদী নাই, পথ নাই, কেবল বন, ঘন নিবিড় বন। পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলই আছে। দূর হইতে তাহা কিছুই দেখা যায় নাই। পালামৌ পরগনায় পাহাড় অসংখ্য, পাহাড়ের পর পাহাড়, তাহার পর পাহাড়, আবার পাহাড়। এখন আমার ঠিক স্মরণ হয় না, কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল, কোনো একটি পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। এইরূপ অর্ধপাহাড় লাতেহার গ্রাম পার্শ্বে একটি আছে। আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই, সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়। এক স্তরে নুড়ি, আরেক স্তরে কালো পাথর ইত্যাদি, কিন্তু কোনো স্তরই সমসূত্র নহে। প্রত্যেকটি কোথাও উঠিয়াছে, কোথাও নামিয়াছে। আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই। লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল। একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি। এমতো সময় আমার একটা নেমোখারাম ফরাসিস কুকুর আপন ইচ্ছে মতো তাঁবুতে চলিয়া গেল। আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম। আমার পশ্চাতে সেই চিৎকার অত্যাশ্চর্যরূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাতে ফিরিয়া পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম। প্রতিধ্বনি আবার পূর্বমতো রসদীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল। আবার চিৎকার করিলাম। শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নিচ হইতে লাগিল। এইবার বুঝিলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়। সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে, শব্দও সেখানে উঠিতে নামিতে থাকে। কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়? যত দূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না। ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর, যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয় সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে। আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম। সেটি একশিলা, সমুদয়ে একখানি প্রান্তর, তাহাতে একেবারে কোথাও কণামাত্র মৃত্তিকা নাই। সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে। তাহার এক স্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে। সেই ফাটার উপর বৃহৎ এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে। তখন মনে হইয়াছিল অশ্বত্থ বৃক্ষ বড় রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। কিছুকাল পরে আরেকদিন এই অশ্বত্থ গাছ আমার মনে পড়িয়াছিল। তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নাই। এখন বোধ হয় অশ্বত্থ গাছটি আপন অবস্থানুরূপ কার্য করিতেছে। সকল বৃক্ষই যে বাঙ্গালার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে এমতো সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। এখন আমি অশ্বত্থটির প্রশংসা করি। এক্ষণে যে সকল কথা যাওক, প্রথম দিনের কথা 2-1টি বলি। অপরাহ্নে পালামৌয়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বনমধ্য দিয়া যাইতে লাগিলাম।
বাধা পথ নাই, কেবল এক সংকীর্ণ গোপথ দিয়া আমার পালকি চলিতে লাগিল। অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতা পল্লব পালকি স্পর্শ করিতে লাগিল। বন বর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিনতাল শুনিয়াছিলাম, সেরূপ কিছুই দেখিতে পাইলাম না। তাল হিনতাল একেবারেই নাই, কেবল শালবন। অন্য বন্য গাছও আছে, শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই। সকলগুলি আমাদের দেশীয় কদম্ব বৃক্ষের মতো, না হয় কিছু বড়, কিন্তু তাহা হইলেও জঙ্গল অতি দুর্গম, কোথাও তাহার ছেদ নাই, এই জন্য ভয়ানক। মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য। এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠঘণ্টার বিষণ্ণকর শব্দ কর্ণগোচর হইল। কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম। গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয়, এই জন্য গলঘণ্টার উৎপত্তি। কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে। পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরও যেন অবসন্ন করে, কিন্তু সকলকে করে কি না তাহা বলিতে পারি না। পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়া আছে। তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে। আমি ভাবিলাম, পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নহে। অল্প বিলম্বেই অর্ধশুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল। এখানে সেখানে দু একটি মধু বা মোয়া বৃক্ষ, ভিন্ন সেই প্রান্তরে গুল্মের কি লতা কিছুই নাই। সর্বত্র অতি পরিষ্কার। পর্বতছায়ায় সে প্রান্তর আরও রম্য হইয়াছে। তথায় কতকগুলি কোলবালক একত্র মহিষ চড়াইতেছিল। সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই। সকলের গলায় পুতির সাতনরি, ধুকধুকির পরিবর্তে এক শ্রেণীর গোল আড়সি, পরিধানে ধরা, কর্ণে বনফুল। কেহ মহিষপৃষ্ঠে শরণ করিয়া আছে, কেহ বা মহিষপৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে। সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল। যেরূপ স্থান তাহাতে এই পাথুরে ছেলেগুলি উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল। চারিদিকে কালো পাথর, পশুও পাথুরে, তাহাদের রাখালো সেইরূপ। এই স্থলে বলা আবশ্যক, এ অঞ্চলে মহিষ ভিন্ন গরু নাই, আর বালকগুলি কোলের সন্তান। এই অঞ্চলে প্রধানত কোলের বাস। কোলেরা বন্য জাতি, খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ, দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারি না। যে সকল কোল কলিকাতা আইসে বা চা বাগানে যায়, তাহাদের মধ্যে আমি কাহাকেও রূপবান দেখি নাই, বরং অতি কুৎসিত বলিয়া বোধ করিয়াছি। কিন্তু স্বদেশে কোলমাত্রেই রূপবান, অন্তত আমার চক্ষে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। প্রান্তরের পর এক ক্ষুদ্র গ্রাম, তাহার নাম স্মরণ নাই, তথায় ৩০-৩২টি গৃহস্থ বাস করে। সকলেরই পর্ণকুটির। আমার পালকি দেখিতে যাবতীয় স্ত্রীলোক ছুটিয়া আসিল। সকলেই আবলুসের মতো কালো, সকলেই যুবতী, সকলেরই কোটিদেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য। সেই নিরাবৃত বক্ষে পুতির সাতনরি, তাহাতে ক্ষুদ্র ক্ষুদ্র আরশি ঝুলিতেছে, কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল, মাথায় বড় বড় বনফুল। যুবতীরা পরস্পর কাঁধ ধরাধরি করিয়া দেখিতে লাগিল, কিন্তু দেখিল কেবল পালকি আর বেহারা। পালকির ভেতরে কে বা কি তাহা কেহই দেখিল না। আমাদের বাঙ্গালায় দেখিয়াছি, পল্লীগ্রামে বালক বালিকারা প্রায় পালকি আর বেহারা দেখিয়া ক্ষান্ত হয়। তবে যদি সঙ্গে বাদ্য থাকে, তাহা হইলে বরকনে দেখিবার নিমিত্ত পালকির ভিতর দৃষ্টিপাত করে। যিনি পালকি চড়েন, সুতরাং তিনি দুর্ভাগ্য, কিন্তু গ্রাম্য বালক বালিকারা অতি নিষ্ঠুর, অতি নির্দয়। তাহার পর আবার কত দূর গিয়া দেখিলাম, পথশ্রান্তা যুবতীরা মদের ভাটিতে বসিয়া মদ্যপান করিতেছে। গ্রাম মধ্যে যে যুবতীদের দেখিয়া আসিয়াছি, ইহারাও আকারে অলঙ্কারে অবিকল সেইরূপ, যেন তাহারাই আসিয়া বসিয়াছে। যুবতীরা উভয় জানু দ্বারা ভূমি স্পর্শ করিয়া দুই হস্তে শালপত্রের পাত্র ধরিয়া মদ্যপান করিতেছে, আর ঈষৎ হাস্যবদনে সঙ্গীদের দেখিতেছে। জানু স্পর্শ করিয়া উপবেশন করা কোলজাতের স্ত্রীলোকদিগের রীতি। বোধ হয় যেন সাঁওতাল দিগেরও এই রীতি দেখিয়াছি। বনের মধ্যে যেখানে সেখানে মদের ভাটি দেখিলাম, কিন্তু বাঙালায় ভাটিখানায় যেরূপ মাতাল দেখা যায়, পালামৌ পরগনায় কোনো ভাটিখানায় তাহা দেখিলাম না। আমি পরে তাহাদের আহার ব্যবহার সকলই দেখিতাম, কিন্তু তাহারা আমার নিকট গোপন করিত না। কিন্তু কখনো স্ত্রী লোকদের মাতাল হইতে দেখি নাই, অথচ তাহারা পানকুণ্ঠ নহে। তাহাদের মদের মাদকতা নাই, এ কথাও বলিতে পারি না। সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে। পূর্বে কয়েকবার কেবল যুবতীর কথাই বলিয়াছি, ইচ্ছাপূর্বক বলিয়াছি এমন নহে।
বাঙ্গালার পথে ঘাটে বৃদ্ধাই অধিক দেখা যায়, কিন্তু পালামৌ অঞ্চলে যুবতী অধিক দেখা যায়। কোলের মধ্যে বৃদ্ধা অতি অল্প, তাহারা অধিক বয় হইলেও যুবতী থাকে। অশীতিপরায়ণা না হইলে তাহারা লোলচর্মা হয় না। অতিশয় পরিশ্রমী বলিয়া গৃহকার্য, কৃষিকার্য সকল কার্যই তাহারা করে। পুরুষেরা স্ত্রীলোকের ন্যায় কেবল বসিয়া সন্তান রক্ষা করে। কখন কখন চাটাই বুনে। আলস্য জন্য পুরুষেরা বঙ্গ মহিলাদের ন্যায় শীঘ্র বৃদ্ধ হইয়া যায়, স্ত্রীলোকেরা শ্রম হেতু চিরযৌবনা থাকে। লোকে বলে পশুপক্ষীর মধ্যে পুরুষ জাতি বলিষ্ঠ ও সুন্দর, মনুষ্য মধ্যেও সেই নিয়ম, কিন্তু কোলদের দেখিলে তাহা বোধ হয় না। তাহাদের মধ্যে স্ত্রী জাতিরাই বলিষ্ঠা ও আশ্চর্য কান্তি বিশিষ্টা, কিন্তু তাহাদের বয়প্রাপ্ত পুরুষদের গায়ে খড়ি উঠিতেছে, চোখে মাছি উড়িতেছে, মুখে হাসি নাই, যেন সকলেরই জীবনী শক্তি কমিয়া আসিয়াছে। আমার বোধ হয় কোল জাতির ক্ষয় ধরিয়াছে। ব্যক্তি বিশেষের জীবনী শক্তি যেরূপ কমিয়া যায়, জাতি বিশেষেরও জীবনী শক্তি সেইরূপ ক্ষয়প্রাপ্ত হয়, ক্রমে ক্রমে লোপ পায়। মনুষ্যের মৃত্যু আছে, জাতিরও লোপ আছে। এই পরগনায় পর্বতে স্থানে স্থানে অসুরেরা বাস করে। আমি তাহাদের দেখি নাই। তাহারা কোলদের সহিত বা অন্য কোনো বন্য জাতির সহিত বাস করে না। শুনিয়াছি অন্য জাতীয় মনুষ্য দেখিলে তাহারা পালায়। পর্বতের অতি নিভৃত স্থানে থাকে বলিয়া তাহাদের অনুসন্ধান করা কঠিন। তাহাদের সংখ্যা নিতান্ত অল্প হইয়া পড়িয়াছে। পূর্বকালে যখন আর্যেরা প্রথমে ভারতবর্ষে আসেন, তখন অসুরগণ অতি প্রবল ও তাহাদের সংখ্যা অসীম ছিল। অসুরেরা আসিয়া আর্যগণের গরু কাড়িয়া লইয়া যাইত, ঘৃত খাইয়া পালাইত। আর্যেরা নিরুপায় হইয়া কেবল ইন্দ্রকে ডাকিতেন, কখন কখন দলবল জোটাইয়া লাঠালাঠিও করিতেন। শেষে বহুকাল পরে যখন আর্যগণ উন্নত এবং শক্তিসম্পন্ন হইলেন, তখন অসুরগণকে তাড়াইয়াছিলেন। পরাজিত অসুরগণ ভালো ভালো স্থান আর্যদের ছাড়িয়া দিয়া আপনারা দুর্গম পাহাড় পর্বতে গিয়া বাস স্থাপন করে। অদ্যাবধি সেই পাহাড় পর্বতে তাহারা আছে, কিন্তু আর তাহাদের বলবীর্য নাই, আর সে অসীম সংখ্যাও তাহাদের নাই। এক্ষণে যেরূপ অবস্থা, তাহাতে অসুরকুল ধ্বংস হইয়াছে বলিলেও অন্যায় হয় না। যে 10-5 জন এখানে সেখানে বাস করে, আর কিছুদিনের পর তাহারাও থাকিবে না। জাতিলোপ মধ্যে মধ্যে হইয়া থাকে। অনেক আদিম জাতির লোপ হইয়া গিয়াছে, অদ্যাপি হইতেছে। জাতিলোপের হেতু দর্শনবিদগণের মধ্যে কেহ কেহ বলেন যে পরাজিত জাতিরা বিজয়ী কর্তৃক বিতাড়িত হইয়া অতি অযোগ্য স্থানে গিয়া বাস করিলে পূর্বস্থানে যে সকল সুযোগ সুবিধা ছিল, তাহার অভাবে ক্রমে ক্রমে অবনত এবং অবসন্ন হইয়া পড়ে। এ কথা অনেক স্থলে সত্য, সন্দেহ নাই। অসুরগণের পক্ষে তাহাই খাটিয়াছিল বোধ হয়। কিন্তু সাঁওতালরাও একসময় আর্যগণ কর্তৃক বিতাড়িত হইয়া দামিনীকোতে পলায়ন করিয়াছিল। সেই অবধি অনেক কাল তথায় বাস করে। অদ্যপিও তথায় খাস সাঁওতালেরা বাস করিতেছে। পূর্বাপেক্ষা তাহাদের যে কুলক্ষয় হইয়াছে, এমতো শোনা যায় নাই। মার্কিন ও অন্যান্য দেশে যেখানে সাহেবেরা গিয়ে রাজ্য স্থাপন করিয়াছেন, সেখানকার আদিমবাসীরা ক্রমে ক্রমে লোপ পাইতেছে। তাহার কারণ কিছুই অনুভব হয় না। রেড ইন্ডিয়ান, নাটিক ইন্ডিয়ান, নিউজিল্যান্ডার, তাসমানিয়া প্রভৃতি কত জাতি লোপ পাইতেছে। মৌরি নামক আদিম জাতি বলিষ্ঠ, বুদ্ধিমান, কর্মঠ বলিয়া পরিচিত। তাহারাও সাহেবদের অধিকারে ক্রমে ক্রমে লোপ পাইতেছে। 1848 সালে তাহাদের সংখ্যা 1 লক্ষ ছিল। 20 বৎসর পরে 38,000 হইয়া গিয়াছিল। এক্ষণে সে জাতির অবস্থা কি তাহা জানি না। বোধহয় এতদিনে লোপ পাইয়া থাকিবে, অথবা যদি এতদিন থাকে তবে অতি সামান্য অবস্থায় আছে। মৌরি দুর্বল নহে, তৎসম্বন্ধে একজন সাহেব লিখিয়াছিলেন, হি ইজ দ্য নবলেস্ট অব দ্য স্যাভেজেস, নট ইকুয়ালড বাই দ্য বেস্ট অফ রেড ইন্ডিয়ান্স। তথাপি এ জাতি লোপ পায় কেন? তুমি বলিবে সাহেবদের অত্যাচারে, তাহা কদাচ নহে। ক্যানাডার অধিবাসী সম্বন্ধে সাহেবরা কতই যত্ন করিয়াছিলেন, কিছুতেই তাহাদের কুলক্ষয় রক্ষা করিতে পারেন নাই। ডাক্তার গিকি লিখিয়াছিলেন যে, In Canada, for the last 50 years, the Indians have been treated with paternal kindness, but the wasting never stops. The government has built them houses, finished them with plows, supplies them constantly with rifles, ammunition, and clothes, paid their medical attendants. But the result is merely this, that their extinction goes on more slowly than it otherwise would. সমাজোপযোগী ভালো স্থান ত্যাগ করিয়া বিপরীত স্থানে তো এই জাতিদের যাইতে হয় নাই, তবে তাহাদের কুল্লোপ হইল কেন? কেহ কেহ বলেন যে সাহেবদের সংস্পর্শে দোষ আছে। প্রধান জাতির সংস্পর্শে আসিলে সামান্য জাতিরা কতকটা উদ্যমভঙ্গ ও অবসন্ন হইয়া পড়ে।
এ কথার প্রত্যুত্তরে একজন সাহেব লিখিয়াছিলেন, ভারতবর্ষের কতই সামান্য জাতি বাস করে, কিন্তু শ্বেতকায় জাতির সংস্পর্শে তাহাদের তো কুলবৃদ্ধির ব্যাঘাত হয় নাই। আমরা এ কথা সম্বন্ধে এইমাত্র বলিতে পারি যে ভারতবর্ষে আদিম জাতিদের কুলক্ষয় অনেকদিন আরম্ভ হইয়াছে, কিন্তু ইংরেজদের আগমনের পর কোন জাতির ক্ষয় ধরিয়াছে এমতো নিশ্চয়ই বলিতে পারি না। তবে কোলদের সম্বন্ধে কিছু সন্দেহ করা যাইতে পারে, তাহার কারণ আরেক সময় সমালোচনা করা যাইবে। এক্ষণে এ সকল কথা যাওক, অনেকের নিকট ইহা শিবের গীত বোধ হইবে, কিন্তু এ বয়সে যখন যাহা মনে হয় তখনই তাহা বলিতে ইচ্ছা যায়। লোকের ভালো লাগিবে এ কথা মনে তখন থাকে না। যাহাই হোক, আগামীবারে সতর্ক হইব। কিন্তু যে কথার আলোচনা আরম্ভ করা গিয়াছিল তাহা শেষ হয় নাই। ইচ্ছা ছিল এই উপলক্ষে বাঙালির কথা কিছু বলি, কিন্তু চারিদিকে বাঙালির উন্নতি লইয়া বাহবা পড়িয়া গিয়াছে। বাঙালি ইংরেজি শিখিতেছে, উপাধি পাইতেছে, বিলাত যাইতেছে, বাঙালি সভ্যতার সোপানে উঠিতেছে। বাঙালির আরে ভাবনা কি? এ সকল তো বাহ্যিক ব্যাপার। বঙ্গ সমাজের আভ্যন্তরীণ ব্যাপার কি একবার অনুসন্ধান করিলে ভালো হয় না? শুনিতেছি গণনায় বঙ্গবাসীর সংখ্যা বাড়িতেছে, বড়ই ভালো।